এই গল্পটা শুনে অনেকেরই চোখে জল চলে আসবে। 7 বছর পর সুজয় যখন জেল থেকে ছাড়া পায়, তখন সে বাইরে বেরিয়ে দেখে যে তাকে নেওয়ার জন্য কেউই আসেনি। তার সামনে এখন দুটো রাস্তা দুদিকে বেঁকে যাচ্ছে। বাঁদিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে সেটা তার মামা বাড়িতে। তার ছাড়া পাওয়ার কিছুদিন আগে তার মামা এসে তাকে বলে গেছে, তুমি আর যেখানেই যাও আমাদের বাড়ি আর ফিরে যেও না। ডান দিকে যে রাস্তাটা বেঁকে গেছে সেটা তার মায়ের বাড়িতে। সেই বাড়িতে যেতে তার ভালো লাগে না। সে রাস্তার পাশে একটা গাছতলায় বসে ঘন্টার পর ঘন্টা ভাবতে থাকে সে যাবে তো যাবে কোথায়, এই পৃথিবীতে তার আর কেউ নেই। সে যখন 2 বছরের তখন তার মা আর বাবার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে মামারা তাকে নিজেদের কাছে রেখে তার মাকে অন্য এক ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দেয়। ডান দিকের রাস্তাটা সেই বাড়িতেই যায়, কিন্তু সেখানে যেতে তার ভালো লাগে না। আজ থেকে 7 বছর আগে এক ব্যক্তি তার মামার ছেলেকে অন্যায়ভাবে রাস্তায় মারধর করছিল। সুজয় সেটা দেখে সেই ব্যক্তির মাথায় একটা ইট ছুঁড়ে মারে। দুর্ভাগ্যবশত সেই ব্যক্তি সেই আঘাতে দুদিনের মধ্যে মারা যায়। আর সেই সাজা কাটিয়েছে সুজয় 7 বছর ধরে। সুজয়ের মনে হয় যে আমি আমার মামার ছেলেকে বাঁচাবার জন্য এত কিছু করলাম, অথচ সেই মামা বাড়ি আমাকে ত্যাগ করে দিল। ওইদিকে মামাদের মনে হয় যে এই ছেলে হচ্ছে গুন্ডা, এই ছেলে মস্তান, এই ছেলে যদি আমার বাড়িতে আসে আমার ছেলেদেরকেই খারাপ করে ফেলবে, তাই এই ছেলেকে আর এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। শেষমেশ সুজয় গাছতলা থেকে উঠে বাধ্য হয়ে তার মায়ের বাড়ির দিকে রওনা হলো, কেননা এই পৃথিবীতে সে আর কাউকেই চেনে না, কারোর সাথেই তার কোনো সম্পর্ক নেই। সেই বাড়িতে গিয়ে সুজয় যখন পৌঁছালো, মা যেই ব্যক্তিকে বিয়ে করেছিল সেই ব্যক্তি তার মাকে ডেকে নিয়ে বলল, এই ছেলে যেন আমার বাড়িতে 1 ঘন্টার বেশি না থাকে। ও একটা গুন্ডা, ও একটা মস্তান। তুমি যেভাবে পারো ওকে এখান থেকে বিদায় করো 1 ঘন্টার মধ্যে। আমি কাজে যাচ্ছি, কাজ থেকে ফিরে এসে যেন দেখি না যে ওই বাড়িতে আছে, তাহলে কিন্তু সমস্যা আছে। এরপরে সেই ব্যক্তি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সুজয়ের মা সুজয়কে স্নান করায়, খেতে দেয়। খাওয়া দাওয়ার পর সুজয়ের হাতে অনেক কষ্ট করে 2000 টাকা জোগাড় করে দিয়ে বলে, বাবা তুই এখান থেকে শহরে চলে যা, সেখানে গিয়ে কিছু একটা কাজবাজ কর, তোর মামারা তোকে সেই বাড়িতে যেতে বারণ করেছে, আমি তোকে এই বাড়িতে রাখতে পারবো না। সুজয়ের মা সুজয়কে আরো অনেক কিছু বোঝায়। সুজয় সেই টাকাটা হাতের মুঠে শক্ত করে নিয়ে চুপচাপ বসে থাকে। আস্তে আস্তে তার চোখ থেকে 2-1 ফোঁটা করে জল পড়তে থাকে। এই দেখে সুজয়ের মায়েরও চোখে জল চলে আসে। এরপরে সুজয় তার মাকে একটা প্রশ্ন করে, মা তুমি বলতে পারবে যার মা বাবা বেঁচে আছে সেই ছেলেটা কেন আজ রাস্তায় রাস্তায় অনাথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমার কি দোষ ছিল? এই কথা শুনে সুজয়ের মা অঝরে কেঁদে ফেলে। সুজয় তার পাশেই টাকাটা রেখে উঠে চলে আসে। আর মনে মনে সে একটাই কথা বলে, আমার মা বাবা দুজনেই বেঁচে থাকতে যদি আজ আমি অনাথ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, তবে তোমাদের এই পয়সা তোমাদেরই থাক, আমার প্রয়োজন নেই। সে ঠিক করে যে এই শহরে সে থাকবে না, এখান থেকে বহুদূর চলে যাবে অচেনা অজানা কোনো এক শহরে। চলে যায় রেল স্টেশনে, সেখান থেকে সে ট্রেন ধরে বহুদূরের উদ্দেশ্যে রওনা করেছে। সে নিজেও জানে না যে সে কোথায় যাবে, কার কাছে যাবে। সে যেন এক দিন ভোলা পথিকের মতন ট্রেনে এমনি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু 2-3 ঘন্টা যাওয়ার পর যখন সে বাড়ি থেকে প্রায় 1-150 কিলোমিটার দূরে চলে গেছে, তখন একটা বড় জংশনে একজন টিকিট চেকার তার টিকিট চেক করে। সে তো টিকিট কাটেনি, তার কাছে তো পয়সা ছিল না। টিকিট চেকার তাকে ধরে জেলে ভরে দেয়। সুজয় সেই টিকিট চেকারকে বারবার একটাই কথা বলেছে, আমার কাছে 4 আনা পয়সা নেই, আর এই পৃথিবীতে কোনো ব্যক্তি নেই যে আমাকে এখান থেকে পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। দয়া করে আপনারা আমাকে ছেড়ে দিন, আমাকে আটকে রেখে আপনারা কিছুই পাবেন না। তারপরে তারা তাকে সেখানে রেখে দেয় রাত্রেবেলায় এবং তাকে খেতে দেয়। সকালবেলা তারা যখন দেখলো যে এই ছেলেটির কাছে 4 আনা পয়সা নেই, একে ছাড়াবার মতন কেউ নেই, তখন তার প্রতি দয়া হলো। তারা তাকে ছেড়ে দিল, তবে বললো যে তুমি আর ট্রেনে যাত্রা করতে পারবে না, এই প্ল্যাটফর্ম থেকে বাইরে এই শহরের দিকে তুমি চলে যাও। বিনা টিকিটে যেন তোমাকে আমরা দ্বিতীয়বার ট্রেনে না দেখি, দেখলে কিন্তু তোমাকে এবার আমরা কোর্টে চালান করবো। শেষমেশ সুজয়কে তারা প্ল্যাটফর্ম থেকে বাইরে বের করে দেয়। বাইরে বেরিয়ে সকালবেলা সে অনেক দোকানে কাজের খোঁজ করে, কোনো দোকানে তার কাজ জোটে না। শেষমেশ সে দেখলো যে একটা ভাঙাচোরা হোটেল আছে, যেখানে 2-3 জন মানুষ খাওয়া দাওয়া করছে। একজন বয়স্ক ব্যক্তি, প্রায় 50-এর কাছাকাছি বয়স হবে, তিনি সেখানে বসে আছেন। সুজয় সেই ব্যক্তিকে বললো, কাকু একটা কাজ পাওয়া যাবে? সে ব্যক্তি বললো, আমার যা হোটেল সারাদিনে 20-30 জন লোক খেতে আসে, তোমাকে আমি কাজ দেবো কোথা থেকে? আমি তোমাকে পয়সা দিতে পারবো না। সুজয় বললো, আমাকে পয়সা দিতে হবে না, আমাকে শুধু আপনি 3 বেলা খেতে দেবেন আর একটু থাকার জায়গা দিলেই হবে। সেই ব্যক্তি বললো যে তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসছো? তখন সুজয় তার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা বড় শহরের নাম বললো, যে আমি ওখান থেকে এসেছি। সে ব্যক্তি বললো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কাজ দিতে পারি, তুমি 3 বেলা খাবার দাবার পাবে, কিন্তু তোমাকে এই হোটেলেই ঘুমোতে হবে। সুজয় বললো, ঠিক আছে, কোনো সমস্যা না। তারপর থেকে সুজয় সেই দোকানে কাজে লেগে পড়লো, খাবার দাবার পেলো, সেখানে কাজ করলো। 2 দিন পর সুজয় তার মালিককে বললো, আচ্ছা মালিক, আপনি এই দোকানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন না, এইভাবেই রেখেছেন ভাঙাচোরা অবস্থায়? তখন তার মালিক বললো যে আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি যে কদিন বেঁচে আছি কোনো রকম চলছে চলুক, তারপরে এগুলো দেখারও কেউ নেই, আমার আর দরকার নেই, যা আছে চলছে চলুক। সুজয় তারপর দিন থেকে হোটেলটাকে পরিষ্কার করা শুরু করে, সুন্দর করে আস্তে আস্তে গুছিয়ে তোলে। 7 দিন যেতে না যেতেই সেই হোটেলে আগে থেকে অনেক বেশি মানুষ আসা শুরু করে দেয়। সুজয়ের কথাবার্তা ব্যবহার খুব সুন্দর ছিল, তাই যারা সেখানে খেতে আসতো একবার, তারা বারবারই সেখানে খেতে আসা শুরু করে দিল। সুজয়ের মালিক আস্তে আস্তে ব্যবসাটাকে আরো বড় করতে শুরু করলো। সমস্যা ভেবে যেতে না যেতে সেই হোটেলে এখন মালিক ছাড়া আরো 3 জন কর্মচারী আছে। প্রতিদিনই প্রায় 100-3 কাছাকাছি মানুষ খেতে আসে। তাই সেই হোটেলটাকে ভেঙে নতুন করে তৈরি করার প্ল্যান হলো। যখন হোটেলটা ভাঙা হলো, কাজবাজ বন্ধ, তখন একদিন মালিক আর সুজয় বসে বসে গল্প করছে। মালিক জিজ্ঞেস করলো, আচ্ছা সুজয়, তোর বাড়িতে কে কে আছে? সুজয় এবার তার জীবনের গল্প বলা শুরু করলো, যে আমার 2 বছর বয়সে এভাবে মা বাবার ডিভোর্স হয়ে যায়, তারপরে মামারা আমাকে রাখে, তারপরে মায়ের বিয়ে দিয়ে দেয়, আমি মামাদের বাড়ি মানুষ হই। তখন সেই মালিক তাকে জিজ্ঞেস করাচ্ছে, তোর মামারা কি করে? সুজয় বলে যে আমার এক মামা সবজি বিক্রি করে, আরেক মামা মাছ ধরে। তখন সেই মালিক তাকে জিজ্ঞাসা করে, তোর মামাদের বাড়ি কোথায়?
সুজয় তাদের এইবার প্রপার ঠিকানা বলে। তারপরে তার মালিক তাকে জিজ্ঞাসা করে তোর মায়ের নাম কি? সুজয় তার মায়ের নাম বলে। এইসব জিজ্ঞাসা করতে করতে সুজয়ের মালিকের চোখ থেকে জল পড়ছিল। সুজয় কিন্তু খেয়াল করেনি, কিন্তু যখন তার মায়ের নাম বললো তখন মালিক একটু জোরেই কেঁদে উঠল। সুজয় জিজ্ঞাসা করলো, মালিক কি হয়েছে, কি সমস্যা আপনার, আপনি কেন কান্নাকাটি করছেন, আমি কি কিছু ভুল বললাম? তখন তার মালিক বললো, না রে, তোর জীবনের কষ্ট শুনে আমার খারাপ লাগছে, আমারও এরকম কষ্টের জীবন। সুজয় সবকিছু খুলে বললো যে আমার লাইফে এই ঘটনা ঘটেছে, শেষমেশ মায়ের কাছে গেছিলাম, মা আমাকে পয়সা দিল, আমি নিয়ে আসিনি, রেখে দিয়ে চলে এসেছি, এইভাবে এখানে পৌঁছে গেছে। তখন তার মালিক বললো যে তুই তোর মায়ের পয়সা নিসনি কেন, মায়ের প্রতি ঘৃণা হয়েছে? সুজয় বলছে, আমি জানি না মায়ের প্রতি আমার ঘৃণা না করুণা না দয়া, আমি নিজেও জানি না, আমার মনে হচ্ছে যে এই পয়সাটা আমার দরকার নেই, তাই আমি রেখে চলে এসেছি। এরপর তখন সুজয় মালিককে জিজ্ঞাসা করে, মালিক আপনার জীবনের ঘটনা বলুন, আপনার তো কোনো আত্মীয় স্বজন কাউকে দেখি না। সুজয়ের মালিক তখন তাকে বলে যে আমিও বিয়ে করেছিলাম, আমার সন্তানের যখন 2 বছর বয়স হয় তখন আমি আমার স্ত্রীকে একদিন 2টো থাপড় মেরেছিলাম। সেই অশান্তি এতটাই বড় আকার ধারণ করে যে শেষমেশ আমাদের ডিভোর্স হয়ে যায়। আমি আমার ছেলেটাকে আমার কাছে রাখার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কিছুতেই রাখতে পারিনি। কিছুদিন আগে আমার মা বাবা মারা যায়, আমার যারা আত্মীয় স্বজন আছে তারা আশেপাশে কেউ নেই, তারা বহু দূরে আছে, সবাই তারা পয়সাওয়ালা মানুষ, কেউ কারো খোঁজ নেয় না। তো তখন সুজয় তার মালিককে জিজ্ঞাসা করে যে মালিক আপনার বিয়ে কোথায় হয়েছিল? তখন সে মালিক বলে যে এখান থেকে অনেক দূর, তুই চিনবে না। এরপরে মালিক বলে যে সুজয়, তোর একবার তোর মামা বাড়িতে যাওয়া দরকার, তারা তোর জন্য অনেক কিছু করেছে, তুই কখনই তাদের ঋণ শোধ করতে পারবি না, তোর যাওয়া উচিত। সুজয় কিছুতেই রাজি হয় না, শেষমেশ মালিক তাকে জোর করেই বললো যে তুই 50,000 টাকা নিয়ে যা, তোর মামা মা এদেরকে দেখ তারা কিভাবে আছে, তারা তোর জন্য কিছু না কিছু তো করেছে, তুই রাগ করে তুই যা। শেষমেশ মালিক তাকে 50,000 টাকা দিয়ে জোর করেই তার মামা বাড়িতে পাঠায়। সেখানে সে এসে দেখে যে মামা মামি সবাই উদাস হয়ে বসে আছে, এতক্ষণ তাদের মাথায় যেন কোনো একটা চিন্তা ছিল, কিন্তু তারা যখন সুজয়কে দেখলো এখন যেন তাদের চিন্তা দ্বিগুণ হয়ে গেল, তারা সবাই বিরক্ত হয়ে উঠলো। মামা তো বিশেষ করে অনেকটা তেড়ে মেরে এলো, তোকে বলেছিলাম না আমার বাড়িতে আসবি না, কেন এলি তুই? সুজয়ের যখন 15 বছর বয়স তখন সে জেলে গেছিল, নাবালক ছিল বলে সে 7 বছরই ছাড়া পেয়ে গেছে। এখন সুজয় 22 বছরের হয়েছে। তার মামাতো বোন তাকে খুব ভালোবাসতো, 7 বছর পর দাদাকে দেখে সে আনন্দে জড়ি ধরেছে, তাকে ঘরে টেনে নিয়ে গেল। তখন সুজয় তার বোনকে জিজ্ঞাসা করে কি হয়েছে রে, বাড়িতে সবাই চুপচাপ বসে আছে, মন খারাপ করে। তখন তার বোন বলে যে আমার 4 দিন পরে বিয়ে, টাকা জোগাড় হচ্ছে না বলে তাদের মন খারাপ। সুজয় জিজ্ঞাসা করে যে কত টাকা লাগবে? বোন বলে যে দাদা 30,000 টাকা লাগবে, কোনোভাবে জোগাড় হচ্ছে না। সুজয় সঙ্গে সঙ্গে তার পকেট থেকে 30,000 টাকা বের করে তার মামার হাতে দেয়, দিয়ে বলে মামা এটা আমার সৎ পথের ইনকামের পয়সা, আমি শহরে একটা হোটেলে কাজ করি, এই টাকাটা রাখো, বোনের বিয়েতে খরচা করবে। মামা সেই টাকাটা হাতে নিল, কিন্তু সুজয়কে কোনো কথা বলতে পারলো না, হয়তো কোনো কিছু বলতে চাইছিল সেটা তার বুকে বাজছিল, তাই তিনি আর কিছু বললেন। সুজয় উঠে গেল, স্নান খাওয়া করলো, বোনকে নিয়ে বিকালবেলা সে তার মায়ের বাড়ি পৌঁছালো। সেই বাড়িতে গিয়ে দেখি যে সেই বাড়ির মালিক তার মায়ের নতুন স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে প্রায় 1 মাস ধরে, তাদের এখন ইনকাম নেই, খাওয়া দাওয়া ঠিক মতন জুটছে না, এমনকি সেই ব্যক্তির চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না। 2 সন্তান, একজনের 16 বছর বয়স, একজনের 18 বছর বয়স, তারাও পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছে, সংসার যেন কোনো রকমে চলছে না। শেষমেশ সুজয় তার মায়ের দিকে তাকিয়ে দেখলো যে মায়ের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তখন সে সেই ব্যক্তির সামনে তার মায়ের হাতে 20,000 টাকা তুলে দিয়ে বলে যে তুমি ওনার চিকিৎসার ব্যবস্থা করো আর বাজার ঘাট করো, আমি প্রত্যেক মাসে তোমাদেরকে কিছু করে পয়সা পাঠাবো। এরপর সুজয় তার বোনকে নিয়ে মামা বাড়ি ফিরে আসে। 4 দিন পর বোনের বিয়ে। বোনের বিয়েতে মামা ভাগ্নে সবাই মিলে খুব আনন্দ করলো। বিয়ে সম্পূর্ণ হতেই সুজয় তার নিজের কাজে আবার ফিরে গেল। নতুন হোটেল হয়ে যাওয়ার পরে মালিক তার মায়না 20,000 টাকা করে দিল। সে প্রত্যেক মাসে যা মায়না পেত সেই মায়না নিয়ে বাড়ি আসতো, মামাদের কিছু পয়সা দিত, মাকে কিছু পয়সা দিত। প্রায় 2 বছর এভাবে যাবার পরে সুজয় আর সুজয়ের মালিক আরেকটা নতুন দোকান কিনলো। সুজয় কিন্তু এখন আর হোটেলে ঘুমায় না, এই হোটেলটা যখন ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে তখন থেকেই সুজয়ের মালিক সুজয়কে তার নিজের বাড়িতেই রাখে। এরপরে সুজয়ের মালিক সুজয়ের জন্য মেয়ে দেখা শুরু করে। তো একদিন তারা দুজনে মিলে যখন মেয়ে দেখতে যায় তখন মেয়ের বাড়ির লোক জিজ্ঞাসা করে এই ছেলের কি আছে, কি দেখে আমরা ওকে বিয়ে দেবো? তখন সুজয়ের মালিক বলে যে ওর একটা বাড়ি আছে, ওর একটা হোটেল আছে নিজের নামে। তখন সুজয় তার মালিকের দিকে তাকিয়ে আছে, এসব কেন বলছে, আমার তো এসব কিছুই নেই। সেই ব্যক্তি বলে যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা 7 দিন পরে আসুন আমাদের বাড়িতে, আমি আপনাদের কাগজ দেখিয়ে দেবো। পরের দিন সকালে সুজয়ের মালিক সুজয়কে নিয়ে কোর্টে চলে যায়। সেই হোটেলটা এবং তার নিজের বাড়ি দুটোই সুজয়ের নামে করে দেয়। সুজয় তো অবাক হয়ে যায়। সুজয় বলে মালিক এগুলো আপনি আমার নামে কেন করছেন? মালিক বলছে দেখ, আমার এই পৃথিবীতে কেউই নেই, একমাত্র তুই আছিস। তুই যখন এসছিস তখন আমার ব্যবসা কি ছিল তুই দেখেছিস, আজ আমি কোথায় পৌঁছে গেছি। আমি কি এগুলো সঙ্গে করে নিয়ে যাবো? আমার তো কেউ নেই, আমি এগুলো সব তোর নামেই করে দিয়ে যাবো। শুধু তুই আমাকে ছেড়ে যাস না, এই সব কিছু তোর, তুই শুধু আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমার পাশে থাকিস। সুজয় তখন তার মালিককে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। সে বললো যে আমি আপনাকে ছেড়ে কোথাও যাবো না, আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনার পাশেই থাকবো। এরপরে সুজয়ের বিয়ে দেওয়া হয়ে যায়, তার নতুন জীবন এখানেই শুরু হয়। ওইদিকে তার মা বিয়ে করার পরে যে 2 সন্তান হয়েছিল, বড় সন্তান চাকরি পেয়ে বিয়ে করে আলাদা হয়ে গেছে, ছোট সন্তান বিয়ে তো করেছে কিন্তু চাকরি বাকরি পায়নি। তাই তার মা সুজয়কে একটা অনুরোধ করেছে, তুমি তোমার ছোট ভাইটার একটা কাজের ব্যবস্থা করো। সুজয় তাকে নিয়ে আসে এবং তার মামার এক ছেলেকে নিয়ে আসে, সেই নতুন দোকানটা কাজে লাগিয়ে দেয় যেটা তার মালিক কিছুদিন আগেই কিনেছিল। এভাবেই দুটো দোকান চলতে থাকে, বছরের পর বছর প্রচুর টাকা পয়সা তারা ইনকাম করতে থাকে। সুজয় তার মালিককে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানদের নিয়ে দেশ বিদেশে প্রত্যেক বছরই 1-2বার করে ঘুরতে যায়। সুজয়ের আত্মীয় স্বজন এখন সবাই ভালো আছে,
এখন সবাই তাকে ভালোবাসে, কারণ তার কাছে প্রচুর পয়সা আছে। আস্তে আস্তে সুজয়ের জীবন খুব সুন্দরভাবে সেজে উঠলো। এর মাঝখানে সুজয়ের মালিক একদিন সুজয়কে বললো, তুমি যখন এরপরে বাড়ি যাবে, তুমি তোমার মা, তোমার মামা সবার ছবি তুলে নিয়ে আসবে, আমি তাদের দেখতে চাই। কখনো আমার তো তাদের সঙ্গে দেখা হয়নি, আর জানি না কখনো হবে কিনা। সুজয় তাদের ছবি তুলে এনে তার মালিককে দেখায়। তার মালিক সেসব ছবিগুলো দেখে আবার কেঁদে ফেলে। সুজয় আবার জিজ্ঞেস করে, মালিক আপনি কাঁদছেন কেন? মালিক তখন বলে যে এত সুন্দর ফ্যামিলি, তো সবাইকে দেখছি, বেশ ভালো লাগছে। আমি তো একাই পৃথিবীতে, না তুমি ছাড়া আর তো কেউ নেই আমার এই পৃথিবীতে। সুজয় কিন্তু তার মালিককে মালিক বলে ডাকলো, সুজয়ের বউ কিন্তু তাকে বাবা বলেই ডাকতো। সেটা কিন্তু সুজয়ের মালিক সুজয়কেই বলেছিল, তোমার বউ যেন আমাকে মালিক না বলে, যেন আমাকে বাবা বলেই ডাকে। এবং মেয়েটিও প্রথম থেকে সম্মানের চোখে তাকে বাবা বলেই ডাকতো, কারণ সেই ব্যক্তি সুজয়ের জন্য যা যা করেছে সেটা দেখি সেই মেয়েটি তাকে বাবা বলেই সম্মান করে ডাকতো। বছর 20 কেটে যাওয়ার পরে সুজয়ের মালিক হঠাৎ করে অসুস্থ হয়। ওনাকে নিয়ে সুজয় হসপিটালে পৌঁছায়। ডাক্তাররা ওনার চিকিৎসা শুরু করে এবং সুজয়কে বলে যে ওনার রক্ত লাগবে, কিন্তু ওনার ও নেগেটিভ রক্ত, যেটা এই পৃথিবীতে সবচেয়ে রেয়ারেস্ট রক্ত। তখন সুজয়ের চিন্তা হয় যে রক্ত কোথায় পাবো। বহু খোঁজাখুঁজি করেও সুজয় যখন ও নেগেটিভ রক্ত খুঁজে পাচ্ছে না, তখন তার মালিক তাকে ডেকে বলে, সুজয় তোর ও নেগেটিভ হবে, তুই একবার টেস্ট করে দেখ। তখন সুজয় বললো, আপনি কি করে জানলেন যে আমার ও নেগেটিভ হবে? তখন তার মালিক বললো, তুই একবার টেস্ট তো করে দেখ। টেস্ট করে দেখা গেল সুজয়ের ও নেগেটিভ রক্ত। এরপরে সুজয় তার মালিককে জোর করে চেপে ধরে যে আপনি কি করে আন্দাজ করলেন যে আমার ও নেগেটিভই হবে? তখন তার মালিক তাকে বলে, সুজয় তুই যেদিনকে তোর বাড়ির গল্প আমাকে শোনাচ্ছিলি, তোর পরিবারের গল্প শোনাচ্ছিলি, সেদিনকে আমি কেঁদে ফেলেছিলাম, মনে আছে? সুজয় বললো, হ্যাঁ, তোর মা যাকে প্রথম বিয়ে করেছিল আমিই তোর প্রকৃত বাবা। তখন সুজয় বলছে, তাহলে আপনি আমাকে এতদিন বলেননি কেন? তখন সে মালিক বলছে, আমি যদি তোকে সেদিনকে বলতাম, তুই হয়তো আমাকে ছেড়ে রাগ করে চলে যেতিস, সেই ভয়ে আমি তোকে বলিনি। কারণ তোর মা তোকে 2000 টাকা দিয়েছিল, তুই রাগ হোক, ঘৃণাই হোক, যেভাবেই হোক, সেই টাকাটা তুই সেখানে ফেলে রেখে চলে এসেছিস। তুই যখন বললি, তখন আমি দেখলাম যে তোকে এখন এটা বলা ঠিক হবে না, কারণ তোকে আমি 20 বছর পর ফিরে পেয়েছি, তোকে আমি হারাতে চাইনি, তাই আমি আর তোকে কিছু বলিনি। আমি জানতাম যে আমি জীবনে একটা সময় তোকে এটা ঠিক বলবোই বলবো, আজ সময় এসছে তাই তোকে বললাম। সুজয় সঙ্গে সঙ্গে তার বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। সে জ্ঞান হওয়ার পর থেকে তো বাবার মুখ দেখেনি, অনেক আক্ষেপ ছিল তার বাবার প্রতি, অনেক ক্ষোভ ছিল তার, কিন্তু এই 20 বছর এই মানুষটার সঙ্গে থেকে থেকে না, সে আক্ষেপ ক্ষোভ সব মুছে গেছে। সুজয় সে কষ্টটাকে কোনোভাবে প্রকাশ করতে পারছে না, যে সে তার বাবাকে যে কতটা ভালোবাসে এখন, সেটা বলে বোঝাতে পারছে না। তার বাবা তাকে নিজের কাছে টেনে নিয়ে গিয়ে আদর করে বলে যে এই জন্যই তো আমি সবকিছু তোর নামে করে দিয়েছি, তোর বিয়ে থেকে শুরু করে সবকিছু আমি বাবা হিসেবে যত দায় দায়িত্ব করার সব পালন করেছি। তুই আমাকে এত বছর তোর মামা বাড়িতে কতবার নিয়ে যেতে চেয়েছিলি, তোর মামাদেরকে কতবার নিয়ে আসতে চেয়েছিলি, আমি কিন্তু বারণ করেছি, আমি যাইনি, তাদেরকে এখানে আসতেও দিইনি, কারণ আমি জানি তুই যদি জেনে যাস তাহলে তুই হয়তো আমাকেও ছেড়ে চলে যাবে। এরপর আস্তে আস্তে সুজয়ের বাবা অসুস্থ হতে থাকে। সুজয় তার মাকে ফোন করে জানায় যে আমি যেই ব্যক্তির হোটেলে কাজ করতাম তিনিই আমার প্রকৃত বাবা, আমি আমার প্রকৃত বাবাকে ফিরে পেয়েছি, তিনি এখন অসুস্থ, তিনি এখন মৃত্যু শয্যায় আছে, তুমি যদি চাও তো দেখা করতে আসতে পারো। সুজয়ের মা এই কথাটা শুনে কাঁদতে থাকে। তিনি তার স্বামীকে বলতে পারে না যে আমি আমার পুরনো স্বামীর সঙ্গে দেখা করতে যেতে চাই, যে ব্যক্তি অসুস্থ সে ব্যক্তি বাঁচবে না। সুজয়ের মা না বলতে পারলেও ওনার স্বামী যখন পুরো ব্যাপারটা জানতে পারে, তখন তিনি তার নিজের স্ত্রীকে নিয়ে সেখানে এসে পৌঁছায়। কারণ সুজয় সেই ব্যক্তিকে প্রচুর টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল। সেই ব্যক্তি যখন শয্যাশায়ী হয়েছিল, সুজয় তাকে টাকা পয়সা দিয়ে তার পরিবারকে বাঁচিয়ে রেখেছিল। তার ছোট সন্তানের যখন কাজ পাচ্ছিল না, তখন তার ছোট সন্তানকে নিয়ে গিয়ে কাজ দিয়েছে। এক কথায় তার সুজয় তাকে আজ বাঁচিয়ে রেখেছে। তাই সুজয়ের বাবা মারা যাবে, আমরা শুনেছি যাবো না, এটা হতে পারে? তাই তিনি তার স্ত্রীকে নিয়ে সুজয়ের বাবাকে দেখতে এলেন। তিনি এটা জানতেন যে সুজয়ের বাবাই আমার স্ত্রীর প্রথম স্বামী। সবকিছু জেনে বুঝেই তিনি তার নিজের স্ত্রীকে নিয়ে এলেন হসপিটালে সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে। প্রথমে সুজয়ের মা এসে সেই ব্যক্তির পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করবে, আমি তোমার কাছে চিরঋণী থাকবো, তুমি আমার সুজয়কে কাজ দিয়ে তাকে বাঁচিয়েছো, আমাদের পরিবারটাকে বাঁচিয়েছো, আমার ছোট সন্তানকে কাজ দিয়েছো। তুমি আমার থেকে এত দূর থেকেও আমার অজান্তে তুমি আমার অনেক উপকার করেছো, আর আমি তোমার ক্ষতি করেছি। তুমি একদিন আমাকে 2টো থাপ্পড় মেরেছিলে, সেই জন্য আমি তোমার সংসার ছেড়ে চলে গেছি। তোমাকে ছেড়ে আমি যেই ব্যক্তির সঙ্গে নতুন সংসার বেঁধেছিলাম, সে আমাকে প্রতিদিনই মারধর করতো। তখন আমি তোমার মূল্যটা বুঝতে পেরেছি। তুমি আমাকে পারলে ক্ষমা করো, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। এরপরে সুজয়ের মা অঝরে কাঁদতে থাকে। তখন সুজয়ের বাবা সুজয়ের মাকে সান্ত্বনা দিয়ে বলে যে তুমি কেঁদো না, ঈশ্বর বলবান, তিনি যা চাইবেন তাই করবেন। তুমি 2 বছর বয়সের সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছিল, সে দেখো 20 বছর পর আমার কাছে ফিরে এসেছে। যাকে তুমি তোমার কাছে রাখবে বলে আমার কাছ থেকে জোর করে নিয়ে গেলে, সে কিন্তু তোমার হলো না, সে ঘুরে ফিরে আমার কাছেই এলো, আর সে আমার কাছেই রয়ে গেল। এরপরে সুজয়ের মা পরে যে ব্যক্তিকে বিয়ে করেছে তিনিও আসেন, সুজয়ের বাবার সঙ্গে দেখা করেন, কথা বলেন। তখন সুজয়ের বাবা তাদের দুজনাকে বলেন যে তোমরা দুজনাই মিলেই এই পুরো পরিবারটা খেয়াল রেখো, আমার এবার যাওয়ার টাইম হয়ে গেছে। এরপরে সুজয়ের মামা বাড়ির সবাই সুজয়ের বাবার সাথে দেখা করতে আসে, তারাও সবাই কান্নাকাটি করে, তারাও ক্ষমা চায়। তিনি সবাইকে মন থেকে ক্ষমা করে দেন আর ঈশ্বরের কাছে কামনা করেন যাতে বাকি জীবনটা সবাই খুব ভালোভাবে কাটাতে পারে। সুজয় প্রচুর টাকা খরচা করেও তার বাবাকে বাঁচাতে পারেনি। কিছুদিন পর তিনি মারা যান। ওনার শেষ কাজের সময় ওনার মা এবং মামা বাড়ির সবাই আসে। কাজবাজ মিটে যাওয়ার পরে সুজয়ের নতুন বাবা বলে, দেখো বাবা, আমাদের বড় ছেলে তো আমাদের সাথে থাকে না, আলাদা থাকে, ছোট ছেলেকে তো তুমি এখানে কাজ দিয়েছো, সে তো বৌমাকে নিয়ে এখানে থাকে, তো এবার থেকে আমরা তোমার সাথে থাকবো, বাকিটা জীবন আমরা তোমার সাথে কাটাতে চাই, তোমার মতন সন্তান পাওয়াও
সৌভাগ্যের বিষয়। সুজয় বলল, এটা হলে তো খুব ভালো হয়, এতদিন তো বাবা ছিল, এখন তো আর বাবা নেই, যদি আপনারা থাকেন তাহলে হয়তো আমি বাবার কষ্টটা একটু ভুলতে পারবো। তারপর থেকে তারা সবাই একসাথে থাকা শুরু করলো। আমার লেখা এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।